আমি নিজে পানিপথে গেছি, গতকাল আমার কাছে পানিপথ থেকে লোক এসেছিল। পানিপথে গিয়ে সেখানে 3টে মিটিং করেছি পরিযায়ী শ্রমিকদের নিয়ে, পানিপথের কংগ্রেসের নেতাদের সঙ্গে নিয়ে, শুধুমাত্র এই অত্যাচার বন্ধ করার জন্য। পানিপথ থেকে 123 জন পালিয়ে চলে গেছিল পশ্চিমবঙ্গে ভয়ে। আজ 1.5 মাস হয়ে গেল, 1 মাসের উপর হয়ে গেল, পানিপথে কোনো গন্ডগোল নেই। কালকে আমার কাছে সেখানকার লোকরা এসেছিল, কংগ্রেসের নেতারা এসেছিল। পানিপথে কোনো গন্ডগোল নেই। আমি খুব দায়িত্ব নিয়ে বলতে পারি, রাজ্য সরকার একটু যদি চেষ্টা করে, যেখানে যেখানে পরিযায়ী শ্রমিকদের উপরে অকারণে অত্যাচার হয়রানি হচ্ছে, একবার যদি চেষ্টা করা হয়, পরিযায়ী শ্রমিকদের পক্ষ নিয়ে যদি প্রতিবাদ করা হয়, 100তে 100 থামতে বাধ্য। আমি নিজে তার প্রমাণ পেয়েছি পানিপথে গিয়ে, হরিয়ানায়। আমার রাজ্য সেটা না, আমি একটা কেউ সেখানকার মন্ত্রী শান্তি কেউ নই, কিন্তু করতে পেরেছি। আমি উড়িষ্যার ভদ্রকে, আমাদের জেলার পরিযায়ী শ্রমিক যাদেরকে সেখানকার পুলিশ আটকে রেখেছিল, ছাড়াতে পেরেছি। আমি আগামী 10 তারিখ 11টা 45-এ ভারতবর্ষের রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে যাচ্ছি এই পরিযায়ী শ্রমিকদের বিষয় নিয়ে। পশ্চিমবঙ্গে কিন্তু পরিযায়ী শ্রমিকের সমস্যাটাকে সমাধানের চেষ্টা হবে না। পরিযায়ী শ্রমিকের সমস্যাটাকে বাঁচিয়ে রাখা হবে। জলের মধ্যে যেমন কই বাঁচিয়ে রাখা হয়, জল থেকে বার হলে মরে যায়, সেই রকম পশ্চিমবঙ্গে পরিযায়ী শ্রমিকদের সমস্যা বাঁচিয়ে রাখা হবে। কারণ এখনই সমস্যার সমাধান করে দিলে কই মাছের মতন মরে যাবে। তাই যতদিন না ভোট আসছে, বাঙালি 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 পরিযায়ী বাংলাভাষী এ গল্প চলতে থাকবে থাকবে থাকবে। আমি লিখে দিলাম আপনাদেরকে, যতদিন পশ্চিমবঙ্গে ভোট না আসছে ততদিন পরিযায়ী সমস্যা মিটবে না, ততদিন বাংলার সমস্যা মিটবে না। কারণ এটাকে সরকার বাঁচিয়ে রাখবে। যদি সরকার বাঁচিয়ে রাখে, আপনি কি করবেন? সরকার সমাধানের জন্য বিন্দুমাত্র চেষ্টা কোনোদিন করেনি, আজও করছে না, আগামী দিনেও করবে না। এমনও হতে পারে, যদি সমস্যা বাইরে না হয়, তৃণমূলের লোকরা গিয়ে বাইরে গন্ডগোল পাকিয়ে পরিযায়ীদের বিপদ আরো বাড়াতে পারে, যাতে এই গন্ডগোলটাকে তৈরি করে বাঁচিয়ে রাখা যায়। এতটা পর্যন্ত ঘৃণ্য পথে তারা নামতে পারে, আমি দায়িত্বের সঙ্গে বলছি। কারণ আমি তাদেরকে দাঙ্গা লাগাতে দেখেছি, আমার জেলায়, আমার লোকসভায় তাদেরকে আমি দাঙ্গা লাগাতে দেখেছি। হিন্দু মুসলমানের দাঙ্গা তাদেরকে আমি লাগাতে দেখেছি। পশ্চিমবঙ্গে আরেকটা আসছে, নাগরিকত্ব, সিএএ, এনআরসি গল্প। বাংলার মুখ্যমন্ত্রী আজকে বলছেন পার্লামেন্টে দাঁড়িয়ে, ক্যা 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 করছিল সিএএ। আমি তাকে স্মরণ করিতে চাই ছোট্ট একটা কথা। এই সিএএ ভারতবর্ষের নাগরিক আইনে অন্তর্ভুক্ত হলো কবে জানেন? এই এনআরসি 2003 সালে। অটল বিহারী বাজপেয়ীর আমলে ভারতবর্ষের নাগরিক আইন, এবং সেই নাগরিক আইনে এনআরসি, সিএ, এনআরপি সব অন্তর্ভুক্ত হলো। এই নাগরিক আইন ভারতবর্ষের পার্লামেন্টে আসার আগে ক্যাবিনেটে পাশ হয়েছিল। অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী। জেনে রাখুন, সেই সরকারের ক্যাবিনেট মন্ত্রী আরেকজন ছিলেন, যার নাম মমতা ব্যানার্জি। 2003 সালে তিনি অটল বিহারী বাজপেয়ী সরকারের মন্ত্রী ছিলেন। তিনি কিন্তু বিরোধিতা করেননি। কে বিরোধিতা করেছিল জানেন? সেদিন রাজ্যসভায় বিরোধিতা করেছিল ডাক্তার মনমোহন সিং। তিনি আজ নেই। আমি বাংলার মুখ্যমন্ত্রী জিজ্ঞেস করতে চাইছি, আপনি বিধানসভায় খুব নাটক করে বলছিলেন ক্যা ক্যা ক্যা, যখন ক্যা আসে তখন আপনি ক্যাকা করেছিলেন? তখন আপনি কাকের ডাক ডেকে বলেছিলেন করো করো করো। আজ আপনি আপনার পুষাচ্ছেন, তাই ক্যাকে আপনি বিরোধিতা করছেন। নাটকের এগুলো হচ্ছে কত দেখানো বিরোধিতা। সেদিন কিন্তু আপনি কোকিলের সুর গিয়ে বলেছিলেন ক্যা আসো তুমি। 2003 সাল, আবার স্মরণ করে দিচ্ছি বাংলার মানুষকে, 2003 সাল অটল বিহারী বাজপেয়ী সরকার চলছে। সেই সরকার নিয়ে আসলো নাগরিক আইন সংশোধন করে এনআরসি, এনআরপি, সিটিজেনশিপ অ্যাক্টের এই গল্প সেদিন থেকে শুরু হলো। সেদিন সেই বাজপেয়ী সরকারের মন্ত্রী ছিলেন মমতা ব্যানার্জি, বিরোধিতা করেননি। তাই মমতা ব্যানার্জি তখনই বিরোধিতা করেন যখন তার ভোটের প্রয়োজন হয়, তখনই সমর্থন করেন যখন তার ভোটের প্রয়োজন হয়। বিনা ভোট মমতা ব্যানার্জিকে পাওয়া যাবে না। নো ভোট, নো মমতা। দাদা একটা অন্য কোশ্চেন